চারপাশের নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ, এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বানচাল করার চেষ্টা, এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি, ষড়যন্ত্র হবে। অনেকেই বলছিলেন এই ধরনের কথাবার্তা, আমি আসবো সেই জায়গায়, কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো, তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে। প্রধান উপদেষ্টাও কি একই জায়গায় চলে যাচ্ছেন, একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন? এই প্রশ্ন আমাদের করতে হবে। দুদিন আগে এলডিপির মহাসচিব জনাব শাহাদাত হোসেন সেলিমের সাথে আমি একটা টকশোতে ছিলাম। সেখানে অ্যাঙ্কার তাকে, সেদিনই তাদের বৈঠক হয়েছিল, মানে 13টা দলের সাথে। আমরা জানি যে প্রথম 4টা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন, পরদিন 13টা দলের সাথে বসেছেন, সেখানে তার দল ছিল এবং তিনি নিজে ছিলেন। তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন তখন কি ধরনের অনুভূতি হয়েছে বা তারা প্রধান উপদেষ্টার কাছে কি ধরনের ফিডব্যাক পেয়েছেন, সেই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় তিনি বলতে গেলেন, উনি বললেন যে উনি তার বক্তব্য শুনে খুব বেশি খুশি হতে পারেননি, বরং তার মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে। তারপর তিনি কি বললেন প্রশ্ন সঞ্চালকের প্রশ্নের জবাবে, সেটা একটু শুনি আমরা। দুটি প্রশ্ন আমার। একটি হচ্ছে যে আপনি যখন নির্বাচন দ্রুত দিতে বলেছেন, 5 আগস্টে ঘোষণা করতে বলেছেন, তখন মাননীয় প্রধান উপদেষ্টা কিছু বলেছেন কিনা ইন রেসপন্স? তিনি স্পেসিফিকভাবে কিছু বলেন নাই, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয়। এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েও মানে এক ধরনের রহস্য, এক ধরনের মানে ধোঁয়াশা, এক ধরনের ঘোলাটে, মানে এটা কেমন জানি বুঝতে পারিনি জিনিসটা আর কি। সেজন্যই বলছি আর কি যে আমরা তো রাজনৈতিক কর্মীরা মাঠে আছি একটা নির্বাচনের জন্য, এবং এটা আমরা বিশ্বাস করি যে নির্বাচনে সমাপনী বক্তব্যের কোন কথা থেকে আপনার রহস্য সৃষ্টি হলো সেটা যদি জিজ্ঞেস করি। প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে। ও মাই গড। তো এই কথাটাতে একটু আমার মধ্যে একটা হিমশীতল একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কি, কারণ আমরা আসলে, তাহলে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা বলছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে, এটা জনাব সেলিম তার ভাষায় বলেছেন। আমি ওনাকে এই কথাটা পাবলিকলি বলার জন্য সাধুবাদ জানাই। ইনফ্যাক্ট অন্যান্য কিছু কিছু দল এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে এরপর উনি কী বলেছেন সেটা নাই বলি, বা এই ধরনের আলাপ কেউ কেউ করেছেন, কিন্তু আমি মনে করি 13 দলে যারা ছিলেন তারা পাবলিকলি এই কথাগুলো বলা দরকার, কারণ প্রধান উপদেষ্টা তাদের কাছে এই তথ্যটা দিয়েছেন। আমি ধারণা করি আস্তে আস্তে তিনি জনগণের উদ্দেশ্যেও বলতে শুরু করবেন, মানে দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন কেমনে হবে। আমরা এখন সোজা সাপটা যদি বলি, প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ অ্যালাইন টু এনসিপি এবং জামায়াতে ইসলামী। এনসিপি নাহিদ ইসলামের মার্চ মাসে রয়টার্স এএফপির বক্তব্য কথা রিপিটেডলি বলেছে। আমি এই কথাগুলো রিপিট হলেও বলতেই থাকি, কারণ এগুলো আমাদের কানে থাকতে হবে, এবং কেউ যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন অন্তত এখান থেকেও যাতে সেই ধারণা পান। তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন। জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে নেওয়াকে ইন্ডিকেট করে বলেছিলেন এভাবে কিসের নির্বাচন, মানে কিভাবে এরকম সময় নির্বাচন হতে পারে, কিসের নির্বাচন হতে পারে, মানে নিরাপত্তাকে অজুহাত হিসাবে বা যুক্তি হিসাবে তাদের ভাষায় দেখিয়ে। এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন। তিনি বৈঠকে বসেছিলেন, তার একটা প্রেক্ষাপট আছে। তার আগের দিনই বাংলাদেশের তার আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল, কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন। একটা হচ্ছে মাইলস্টোন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি, এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল। শুধু ঘেরাও না, সচিবালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে। অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই পরিস্থিতির পর তিনি বসছেন এবং তার বক্তব্যে যখন এইভাবে এই পরিস্থিতিতে যখন ইন্ডিকেট করছেন, তার মানে এর আগের দিনের এই দুটো ঘটনাকেই তিনি ইন্ডিকেট করছেন। আমি বলছিলাম ওই দুটা ঘটনাকে কেউ ব্যবহার করছে না কেন? যারা নির্বাচনের পরিবেশ নেই, আইনশৃঙ্খলার অবস্থা ভালো না বলে যারা নির্বাচনকে পেছাতে চান, তারা কেন আওয়াজ করছেন না? কিন্তু আমি এটাও বলে রেখেছিলাম এ দুটো ঘটনাও সব ঘটনার সাথে যুক্ত হয়ে ইউজড হবে। গোপালগঞ্জে যেমন ঘটনার পর যেন হান্নান মাসুদ খুব সময় লাগেনি, খুব দ্রুত এভাবে কিসের নির্বাচন করবে এই সরকার, এসব বলেছেন। কিন্তু দেখা গেল এই দুটো ঘটনাকে মাথায় রেখে রাদার প্রধান উপদেষ্টা, রিপিট, প্রধান উপদেষ্টা এই রকম কথা বলছেন।
মজার ব্যাপার, আমরা আসলে প্রধান উপদেষ্টাকে যদি এই প্রশ্ন এখন করি, দেশের আইন শৃঙ্খলার অবস্থা দীর্ঘদিন থেকে খারাপ, অনেকবার বলেছি, শোরগোল করেছি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সরানোর মতো বা পরিবর্তন, মানে আমরা প্রায় একটা কথা বলছি, এটা পরিবর্তন করলেই যে সব ঠিকঠাক হয়ে যেত, নট নেসেসারিলি, কিন্তু এটা হতে পারত যে আমরা প্রধান উপদেষ্টার আন্তরিকতা বুঝতে পারতাম, যে উনি চেষ্টা করছেন। হয় ওনার ক্যাবিনেটের আর কাউকে এখানে দায়িত্ব দেয়া, আমরা জানি না কেউ এটাকে সমর্থন করবেন কিনা। জেনারেল শাখাওয়াত যখন প্রথম দায়িত্ব নিয়েছিলেন সবচেয়ে ভঙ্গুর অবস্থায়, তিনি বেশ ভালোই কাজ করছিলেন বলে আমরা বাইরে থেকে মনে হচ্ছিল। তারপর তার কিছু এক বক্তব্য নিয়ে সবার খুবই ক্ষোভ হলো, তাকে সরিয়ে দেওয়া হলো। তিনি ক্যাবিনেটে আছেন কিন্তু সরিয়ে দেওয়া হলো। তিনি বা আর কেউ যা বেটার পারফর্ম করছেন, অথবা বাইরে থেকে কাউকে এনে এখানে দেয়া, এটা শুধু উপদেষ্টা না, ওখানে একজন বিশেষ সহকারীও আছেন। সব কিছু মিলে এই মন্ত্রণালয় তো খুবই খারাপ চলছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে। এই হচ্ছে ডক্টর ইউনূসের ম্যানেজমেন্টের স্টাইল। তিনি যদি পরিবর্তন করার চেষ্টা করতেন, তিনি যদি কোনো সিরিয়াসলি কাজ করার চেষ্টা করতেন বা একটা কমিটি করে দিতেন যারা এই আইন শৃঙ্খলাকে আলাদাভাবে দেখবে, বিশেষভাবে দেখবে, তাহলে বুঝতাম যে তিনি চেষ্টা করছেন। তাহলে তো তিনি চেষ্টা করছেন না। তিনি চেষ্টা করছেন না। কেন করছেন না? তিনি বা এখন এই প্রশ্নগুলো তাকে সরাসরি করে ফেলাও বিব্রতকর মনে হয়। আমরা প্রায় বলতাম সরকারের একটা অংশ আছে যারা চায় এই পরিস্থিতিগুলো থাকুক এবং আরও খারাপের দিকে যাক। সো এই আলাপটা সামনে আনা যায়, যে আলাপটা এখন আসছে। এখন প্রধান উপদেষ্টাও কি এই চক্রকে এন্ডোর্স করছেন? আমি আবারও বলছি, আইন শৃঙ্খলার অবস্থা যে জায়গায় যাচ্ছে এটা সত্যিই খারাপ, কিন্তু আমরা সরকারের কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ নেওয়া তো দেখি নাই। বিভিন্ন জায়গায় যখন মব বিভিন্ন নামে, কখনো ধর্মের নামে, কখনো বিপ্লবের নামে, সোকল্ড বিপ্লবের নামে, এটা সোকল্ড বলি কারণ এটা কোনোভাবেই বিপ্লব ছিল না, যাই হোক, কারো খারাপ লাগলেও কিছু করার নেই, বিপ্লবের নামে বিপ্লবী লোকজন, এমনকি তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করা হয়েছে মবকে। ইভেন জনাব নাহিদ ইসলাম বলেছেন এরা বিপ্লবের ছাত্র জনতা, বিপ্লবী ছাত্র জনতাই নাকি অনেক ক্ষেত্রে মব, কোনো কোনো ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে। সো এই সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এবং মবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপরে অনেকে হামলে পড়েছেন। আমি তাদের একজন, আমার উপরেও প্রচুর আক্রমণ হয়েছে এগুলো নিয়ে। সো এগুলো যখন ঘটছে, কোনো পদক্ষেপ তো আমরা সেই অর্থে সিগনিফিক্যান্টলি দেখিনি সরকারের দিক থেকে, কোনো একটা জায়গায় কখনো দেখিনি। তো তা যদি হয়ে থাকে, তার আন্তরিকতা কোথায়, আমরা এই প্রশ্ন করব। অথচ আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে, উচিত ছিল যাবতীয় সব কিছু পারলে আরও কমিয়ে উচিত হতো এই জায়গায় সম্পূর্ণ ফোকাস করা। শুধু নির্বাচনের জন্য না, একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক রুটিন কাজের মধ্যে এটা আসে। এটার জন্য এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজন নাই যে সংস্কার অনেক লম্বা কথা বলবে, সেরকম এটা দরকার নেই। একটা 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারেরও জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা এবং সেটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডে মেনটেন করা। আমরা জানি পুলিশ বাহিনীর সমস্যা আছে, কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে। কি করছে সরকার? আবারও বলছি, কোনো চেষ্টা দেখছি না, কোনো পরিবর্তন করার টেন্ডেন্সি দেখছি না। গোপালগঞ্জে যে ঘটনা হলো, ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারত। আমরা অনেকেই করেছি। স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি বোঝেননি। আমি আসলে মনে করি যাবতীয় সব গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যই দিয়েছিল এবং কনস্পিরেসি থিওরি বলতে পারেন কেউ, কিন্তু আমি এটাকে একটা অল্টারনেটিভ থিওরি হিসাবে বলতে চাই। সেটা হচ্ছে হতে দেয়া হয়েছে, কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকুমুলেট করছে। সচিবালয়ে শোনা গেছে ঢুকতে দেওয়া হয়েছে, অনেকে এখানে যারা ছিলেন যে পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি, অথচ সেই বল প্রয়োগটা আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেই বল প্রয়োগটা গেটের বাইরেই হতে পারত, যাতে গেটের মধ্যে দিয়ে ঢুকতে না পারে, কিন্তু গেট ভেঙে ঢুকে গেছে। এটা আসলেই খুব সিরিয়াস ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেখা গেল যে সরকারের এই উইংগুলো কাজ করতে পারছে না। এখন প্রধান উপদেষ্টা নিজে বলছেন, প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন, এটা অত্যন্ত অ্যালার্মিং। জনাব সেলিম যখন এই কথাটা প্রথম বললেন, আমি টকশোতে বসে আমার মুখ দিয়ে ও মাই গড স্পন্টেনিয়াসলি বেরিয়ে গেছে। এটা আসলে ও মাই গড বলার মতো ব্যাপার। আমরা এটুকু জানছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত তার যে সম্মান রক্ষার জন্য তিনি যে কথা দিয়েছেন জাতির কাছে, সেটা রক্ষা করবেন, কিন্তু আর মধ্যে অন্য অনেকেই এই ধরনের চেষ্টায় আছে। কিন্তু ওনার এই বক্তব্যের পর আমরা এই সন্দেহটা রাখবো। আমি বলছি না নিশ্চিতভাবেই তিনি এর অংশ, কিন্তু এই সন্দেহটা আমরা প্রকাশ করে রাখবো, তিনি কি এটার অংশ? কারণ স্টেক ইজ সো হাই। বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারো উপরে এইভাবে ছেড়ে দিতে পারি না, যেন তেন কিছু হতে পারে, এই পরিস্থিতিতে ছেড়ে দিতে পারবো না, সরি। সুতরাং আমরা আশা করি, আমরা মনে করি, আমরা যারা সচেতন নাগরিকরা আছি তাদের জায়গা থেকে শোরগোল করবে এবং রাজনৈতিক দলগুলোকে খুবই ভিজিল্যান্ট হতে হবে। প্রয়োজন তাদের আস্তে আস্তে মাঠে নামার চিন্তা করতে হবে, যাতে এই ধরনের কোনো চেষ্টা হালে পানি না পায়।
প্রধান উপদেষ্টার এই বক্তব্যকে সিরিয়াসলি নিতে হবে। কেউ কেউ বলতে পারেন যে অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছে কিনা। আমি বলি সিচুয়েশনটা এখন এতটাই নাজুক, এতটাই টারময়েলের মধ্যে আছে, আমরা এতটাই ক্রান্তি লগ্নের মধ্যে আছি, এখন অত্যন্ত ছোট বিষয়কে বেশ বড় করেই দেখা উচিত হবে। এতে হয়তো কখনো কখনো বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের বিপদ থেকে বাঁচাবে। আমাদের খুব সতর্ক হতে হবে। বিবিসির পর এবার আল জাজিরা অসাধারণ একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমাদের গণ অভ্যুত্থান নিয়ে। বলা বাহুল্য প্রত্যেকটা এই ধরনের ডকুমেন্টারি শেখ হাসিনার কফিনে একটা বা অনেক বেশি পেরেক পোঁতার মতো ব্যাপার। আসবো সেই জায়গায়। এই ভিডিওর শুরুতেই আমরা সবাই যেটা করছি, জুলকারনাইন সায়েরকে আমরা ধন্যবাদ জানাই। তিনি এই ডকুমেন্টারি তৈরি করার সময় খুবই ইনভলভ ছিলেন। আমি রাদার এই কাজের চাইতে সায়েরকে আমরা স্মরণ করব শেখ হাসিনার সময়ে তিনি যে দুর্দান্ত ভূমিকা পালন করেছেন তিনি, এবং একই সাথে আমরা এই ধরনের কাজের সাথে জনাব তাসনিম খলিল জড়িত ছিলেন। এই দুজন ব্যক্তিকে আমাদের এই অভ্যুত্থানের এই বিশেষ জায়গায় কাজ করার জন্য আমরা একই কাজ অনেক জায়গা থেকে অনেকেই করেছি, কিন্তু এই কাজটা যেটা ট্রুলি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে করা এবং যেটার বিরাট ইম্প্যাক্ট আসলে অনেক বেশি গ্লোবালি পড়েছে, সেটা নিশ্চিতভাবে আমরা তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাস তাদেরকে স্মরণ রাখবে। খানিকটা সমালোচনা আছে ডকুমেন্টারিটা নিয়ে, সেটা আসবো। আমি দেখেছি যে সোশ্যাল মিডিয়া কেউ কেউ বলছেন, এবং দেখার পর আমার নিজেরও তাই মনে হয়েছে। আমার মনে হয় সব দিক আমরা একটু বলে রাখা জরুরি। যে ডকুমেন্টারিটা নতুন কি পেলাম, শেখ হাসিনার বেশ কিছু ফোন রেকর্ড পাওয়া গেছে, কল রেকর্ড পাওয়া গেছে। এর মধ্যে একটা কল রেকর্ড যেটা এখানে আছে সেটা বিবিসিতেও আছে, তার যে লেথাল ওয়েপন ব্যবহার করা এবং দেখে গুলি করে দেওয়ার জন্য যে বলা, এই অডিওটা এখানে আছে এবং বিবিসিতেও এটা ছিল। এবং বিবিসির ওই অডিওটাই প্রাথমিকভাবে আমাদের সামনে যখন বলা হয়েছে, যেটা ভেরিফাই করা হয়েছে টেকনোলজিক্যালি, এবং সেই যারা চেক করে, যারা এক্সপার্ট আছে তাদেরকে দিয়ে, আল জাজিরাও সেটা করেছে। এবং আল জাজিরা আরও কিছু গুরুত্বপূর্ণ অডিও আমাদের সামনে এনেছে। এর মধ্যে একটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা তার বিচারেও সাহায্য করবে, কারণ তিনি আমাদের হাতে আছেন। জনাব সালমান এফ রহমানের এই রাষ্ট্রীয় বিষয়ে ইনভলভড হওয়া, আবু সাঈদের ঘটনা, তিনি যেভাবে পুলিশের প্রধানকে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, তাতে বোঝা যাচ্ছিল তিনি তিনি খুবই ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু আমার একটা পর্যায়ে আমার মনে হতো যে শেখ হাসিনার পর দ্বিতীয় ক্ষমতাবান ব্যক্তি হচ্ছে জনাব সালমান এফ রহমান। বোঝাই যায় তিনি শেখ হাসিনার খুবই কাছের মানুষও ছিলেন। শেখ হাসিনা ভোরে ঘুম থেকে উঠে সেলাই করছেন, মাছ ধরছেন, এসব ছবি সালমান এফ রহমান তুলে আপলোড করেছেন, এগুলো আমরা দেখেছি। আমি একটা স্মৃতি শেয়ার করি। আওয়ামী লীগের নেতা, নাম বলছি না, সম্পাদক পর্যায়ে টকশো করতাম, যেহেতু অনেকের সাথে এক ধরনের যোগাযোগ ছিল, কথাবার্তা হতো, আগে পরে কথাবার্তা হতো। আমি তাদের দল নিয়ে ফ্রাস্ট্রেশন কখনো কখনো দেখেছি, এবং একটা মন্তব্য ওই সম্পাদকের আমার কানে বাজে, যে সালমান এফ রহমান যে দল চালায় সেই দল আসলে আর কয়দিন করা যাবে। সো সালমান এফ রহমান কতটা পাওয়ারফুল হয়ে উঠেছিলেন সেই সময়, এটা বোঝা যায়, এটা আসলে বোঝা যায়। ইনফ্যাক্ট শুধু এ সময় না, উনি ডিফ্যাক্টো, আমি 96 থেকেই খেয়াল করেছি, শেখ হাসিনা যেখানে যান সালমান এফ রহমান সাথে থাকেন। সো শেখ হাসিনা উপরে কতটা প্রভাব তার ছিল, কতটা পাওয়ারফুল তিনি ছিলেন বোঝা যায়। পরবর্তীতে তো রীতিমতো এমপি টেমপি হয়েছেন, উপদেষ্টা তিনি দীর্ঘদিনই ছিলেন। সো আমরা এটা বুঝতে পারি এই ইনভলভমেন্টের একটা প্রমাণ আছে, এটা তার বিচারের ক্ষেত্রে কাজে লাগতেই পারে। আর আবু সাঈদের মৃত্যুর অসাধারণ ডকুমেন্টেশন আছে। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, এটা ইংরেজিতে এসেছিল প্রথম, পরে এটাকে বাংলায়ও ট্রান্সলেট করে দেওয়া হয়েছে, খুবই ভালো কাজ হয়েছে এটা। আবু সাঈদের পুরো এই সময়টার একটা অসাধারণ ট্র্যাকিং আছে। একজন জার্নালিস্ট আবু সাঈদকে ফলো করছেন, এবং আবু সাঈদের যে জিনিসটা আমরা আসলে আগে জানতাম না, সেটা এখানে জানতে পারলাম, যে আবু সাঈদকে টার্গেট করা হয়েছিল। তাকে প্রথম অনেকজন পুলিশ মিলে ঘিরে ধরে পেটাতে যায়, তারপরও রক্তাক্ত অবস্থায় আবু সাঈদ এগিয়ে যায়, দৌড়ে যায়। সাঈদের বীরত্বের একটা অংশ আমরা দেখেছি বুক পেতে দেয়া বুলেটের সামনে, কিন্তু এর আগে থেকেই তার বীরত্ব চলছিল, অকল্পনীয় বীরত্ব চলছিল। এটা চমৎকার অসাধারণ ডকুমেন্টেশন এখানে আছে। শেখ হাসিনার নতুন কিছু অডিও আমাদের সামনে আসলো, এগুলো গুরুত্বপূর্ণ। তিনি ছাত্রলীগের সাথে কথা বলছেন, ছাত্রলীগ তাকে নানান রকম তথ্য দিচ্ছে, ছাত্রলীগের নেতা। এবং শুধু সেটা না, ইন্টারনেট বন্ধ করা নিয়ে যে মিথ্যাচার হয়েছিল, এগুলো আমরা জানি, অনেক আগে থেকেই জানি, এগুলো কে বন্ধ করেছে, কী করেছে।
এগুলো নাশকতার জন্য হয়নি, এগুলো আসলে বন্ধ করা হয়েছে। সেগুলো আমরা জানতে পারি। বিটিআরসি কিভাবে নির্দেশনা দিয়েছে সেই ডকুমেন্ট আমাদেরকে দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে একটা জিনিস, মানে এর মধ্যে যারা স্বজন হারিয়েছেন, এক ভাই, একজন শহীদের বোন এসছেন, কথা বলেছেন, আবু সাঈদের পরিবার কথা বলেছেন, কিন্তু একজন রীতিমতো টিন সন্তানের, মেয়ে সন্তান, কন্যা সন্তানের বাবা কথা বলছিলেন একটা পর্যায়ে। আমি বিশ্বাস করি তার কান্নার সাথে আমরাও কাঁদবো। মানে স্বজন হারানোর বেদনা বলে একটা কথা আছে, যেটাকে শেখ হাসিনা ডেরোগেটরি বানিয়ে ফেলেছেন, একটা ফাজলামতে পরিণত করেছিলেন। তার বিভৎস স্বৈরাচার চাপিয়ে দেওয়ার জন্য নাকি কান্না কেঁদে, মায়া কান্না কেঁদে এগুলো উনি বলতেন। আমরা জানি তার পরিবারের যে ঘটনা ঘটেছে ডিজাস্টারাস, কিন্তু উনি বছরের পর বছর, বছরের পর বছর এটাকে আসলে ব্যবহার করেছেন মানুষের সামনে। কিন্তু একটা ট্রু স্বজন হারানোর বেদনা, মানে গুলি খাওয়ার পর তার কন্যা তাকে শেষবার ফোন করে এবং জানায় সে আর বাঁচবে না, তার ডেড বডিটা যাতে নিয়ে যায়। এরকম আরও কত গল্প আছে, আমি জানি না আমাদের এই গল্পগুলো আমরা ধারণ করছি কিনা। আমাদের মানে এই ডকুমেন্টেশনগুলো একটা আল জাজিরা করছে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের যে শহীদ হয়েছেন, যারা শেখ হাসিনার পরিবারের, শেখ হাসিনার এই বাহিনীগুলোর আক্রমণে, হামলায় এই ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারগুলোর অনুভূতিগুলো, তাদের বক্তব্যগুলো ডকুমেন্টেশন করে রাখা দরকার। যারা আহত আছেন, মানে এখন তো ভিডিওর যুগ, এগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডকুমেন্ট রক্ষা করা দরকার আছে। কারণ এর মধ্যেই মিথ্যাচার শুরু হয়েছে। ডকুমেন্টারিটা শেষেই দেখা যাবে যা হয় সচরাচর, প্রত্যেকটা অভিযোগ অস্বীকার করছে শেখ হাসিনা বা তার দলের লোকজন, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা আবারও হতে পারে। সো এই ডকুমেন্টারিগুলো শুধু ডকুমেন্টেশন করা না, আমাদের হাতে যে ফুটেজগুলো আছে, আমি জানি না, সত্যিই জানি না আমাদের সরকার কোনো আর্কাইভিং সিরিয়াসলি করছে কিনা। আর্কাইভিং করলেই হবে না, এগুলো প্রত্যেকটা ডিজিটাল ফরেন্সিক করে এগুলো যে অথেন্টিক, এটা আমাদের দেশেও না, প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠিত জায়গা থেকে এগুলোকে ভেরিফাই করে, যত টাকা খরচ হয় এগুলো ভেরিফাই করে তারপর আর্কাইভিং করা দরকার। এবং এগুলো যদি কোনো সার্টিফিকেশন থাকে সেগুলো উল্লেখ করে দেওয়া দরকার আছে, আমি মনে করি। কারণ আমি প্রায় একটা কথা বলতাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কপাল খারাপ। কপাল খারাপ হচ্ছে এই অর্থে, এমন যুগে এই ঘটনাগুলো তিনি ঘটিয়েছেন যেগুলোর প্রচুর ডেটা আমাদের হাতে রয়ে গেছে, ছবি, ভিডিও, এখানে দেখেছি আমরা, এছাড়াও দেখেছি, জানি। সো এগুলো যদি আমরা ঠিকঠাক মতো করে প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে এটা শেখ হাসিনা, এবং শেখ হাসিনা তো আসলে সম্ভব না, নো ওয়ে, একদম বলেই দিতে পারি, চটটট না, কোনোভাবেই উনি এদেশে আর আসবেন না। উনি মারা যাবেন ওনার প্রভুর দেশ ভারতে, প্রতিদিন মৃত্যু যন্ত্রণা পেতে পেতে। এই ভিডিওতে, এই ডকুমেন্টারিতে আছে যে শেষে তিনি রাগে, ক্ষোভে, দুঃখে হাউমাউ করে কেঁদেছেন। খুব ভালো লাগতো এই সিনটা যদি দেখতে পারতাম। যাই হোক, উনি এটা করেন, এখনও করেন, উনি ঘুম ভেঙে ওঠে কাঁদেন, আমি জানি। কারণ তার মরে যাওয়ার চেয়ে আরও বেশি ডিজাস্টারাস ব্যাপার। এখানে পুলিশ এবং বিশেষ করে একজন মিলিটারি অফিসারের ব্রুটালিটি, তার গুলি করার ভিডিও আমরা আগে দেখেছি, তার কথা এসছে, আমাদের সেনাপ্রধান এসছেন, সেই সময়কার ঘটনাগুলো তিনি জানিয়েছেন। এবং আমরা এখনও মনে করি সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর ওই যে লাস্ট যে বড় বৈঠকটা হলো, সভাটা হলো, সেখানে মিড টু লোয়ার লেভেল অফিসার্স যেভাবে রিয়্যাক্ট করেছিলেন সেটার তথ্য এসছে সামনে। এবং তিনি খুব চমৎকারভাবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা জনগণের পক্ষে নিতে পেরেছেন, এটা আমাদের আবার স্মরণ করিয়ে দেওয়া হলো। শেখ হাসিনার কল রেকর্ড নিয়ে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো তিনি নাকি 50টা ফোন ব্যবহার করতেন, এবং কখনো কখনো তাকে বলা হয়েছে যে এটা তো রেকর্ড হচ্ছে। সি ওয়াজ সো ডেসপারেট, উনি বলেছে উনি কেয়ার করেন না। কিন্তু শেষ পর্যন্ত আমাদের হাতে আসলে এই জিনিসগুলো আসলো, বিশেষ করে তার লেথাল ওয়েপনে গুলি করে হত্যা করার কথা। প্রশ্ন হচ্ছে এগুলো রেখে আমরা আসলে কি করব? এই আলাপটা যদি করি, ট্রু আওয়ামী লীগের লোকজনের এরপরও বোধোদয় হবে না যে এই মানুষগুলো ব্লাইন্ড আওয়ামী লীগ সমর্থন করে, এখনও আছে, খুবই দুঃখজনক, কিন্তু আছে। কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের চেষ্টা থাকবে শুধু আইন করে না। আওয়ামী লীগের কেউ কেউ মতাদর্শ বলে, মুজিববাদ বলে, ফ্যাসিবাদ বলে, সরি, আওয়ামী লীগ একটা ডাকাত, একটা মাফিয়া, একটা ক্রিমিনাল গ্যাং ছিল। ও কী ক্রাইম কীভাবে করেছে, এই ডকুমেন্টগুলো করে রাখা দরকার, যাতে ভবিষ্যতে প্রজন্মগুলো যারা এখনও আছে, ছোট আছে, বেড়ে উঠবে, যারা জন্মাবে, আমরা যুগ যুগ ধরে এই জিনিসগুলো যাতে সামনে নিয়ে আসতে পারি। ডকুমেন্টগুলো সেই কারণে মূলত কাজে লাগবে। যেই আওয়ামী লীগরা এখন আছেন, ওনারা আস্তে আস্তে অনেকেই বুড়ো হবেন, বুড়ো আছেন, মারা যাবেন, অনেকেই হয়তো পাল্টাবেন না,
কিন্তু আমরা পলিটিক্যালি আইডিওলজিক্যালি আওয়ামী লীগকে যতটা সম্ভব অপ্রেস করে রাখা সেই চেষ্টা করব। আবারও বলছি এটা গণতান্ত্রিক পন্থায় সেই চেষ্টা করবো এবং এই জিনিসগুলো কাজে লাগবে। ফাইনালি যে সমালোচনাটা সেটা নিয়ে একটু কথা বলি। ছাত্রদের প্রতিনিধি হিসেবে এই ভিডিওতে জনাব সাদিক কায়েম এসছে। মানে সাদিক কায়েম আগেও আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করছিল সেখানে তাকে কিছু কিছু ছবিতে দেখা যায় এবং উনি অ্যাক্টিভ ছিলেন এবং ভেতরে অনেক কাজও করে থাকতে পারেন, আমি নিশ্চিত নই। উনি অবশ্যই এটা একটা অ্যাক্টিভ পার্ট, কিন্তু উনি তার পরিচয় দেওয়ার পর উনি আমাদের সামনে পরিচিত হলেন। পর আমি মিলিয়ে দেখেছি কোনো জায়গায় সাদিক কায়েম তো ছিলেনই, ঠিক আছে, কিন্তু শুধু তাকে দিয়ে স্টুডেন্টদের দিকেরগুলো বর্ণনা করানোটা অনেকের কাছে প্রবলেম্যাটিক মনে হয়েছে, আমার কাছেও হয়েছে, সত্যিকার অর্থেই হয়েছে। মানে নাহিদ ইসলাম, আমি সবসময় বলি এই মুভমেন্টের পোস্টার বয়, যাকে নিয়ে আর কোনো ভ্যারিফিকেশনের প্রয়োজন নেই। সাদিক কায়েম কদ্দূর কী করেছে এটা ওর বয়ান, তার বয়ান, এগুলো তো রেকর্ডেড না। আমরা দেখেছি তার পক্ষে ও বলছে, সে বলছে, বা আরও কারো পক্ষে নানান রকম কথাবার্তা আসছে। এগুলো ইতিহাসের অংশ হিসাবে থাকবে, কারণ ইতিহাসে সব কিছু প্রকাশ্যে ঘটে না, অ্যাগ্রি। কিন্তু যেটার ডকুমেন্টেশন আছে, যেটার প্রমাণ আছে আমাদের হাতে, নাহিদ ইসলাম ছাড়া আরও যে কয়েকজন আছে তাদের যে কেউ অথবা এগুলো ভাগ করে দেওয়া যেতে পারতো কয়েকজনকে, কিছু কিছু অংশ। এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টারিতে তাদের অনেকেরই অংশগ্রহণ থাকা দরকার ছিল। আমরা যারা সে সময়, শুধু পুরুষ না, নারীদের মধ্যেও কেউ আমি এই মুহূর্তে উমা ফাতেমার কথা মনে পড়ছে, খুবই ভাইটাল রোল প্লে করেছেন। বা ওই যে ছজনকে ধরে নিয়ে যাওয়া হলো, এদের আরও কিছু ইনভলভ করলে ভালো হতো, কিন্তু এটা একচ্ছত্রভাবে সাদিক কায়েম ন্যারেট করে গেছে। তাতে এই পারসেপশন তৈরি হওয়ার প্রবাবিলিটি আছে যে সাদিক কায়েমই এখানে সবচেয়ে কী রোল প্লে করেছেন। এই জিনিসটার সমালোচনা হচ্ছে, আমি মনে করি এটা সমালোচনার যোগ্য। এটা না থাকলেই ভালো হতো এই ডকুমেন্টারিটা। আমি তাকে বাদ দিয়ে দেওয়ার কথা বলছি না, তার সাথে আরও কয়েকজনকে রাখলে ভালো হতো। এই অসাধারণ ডকুমেন্টারিটার পার্ট যদি তাদেরকে করতে পারতাম, তাদের জন্য আমাদের একটা চমৎকার রেকগনিশন। শুধু নাহিদ ইসলাম না, আরও হাসনাত সার্জিস, যতজনকে সম্ভব, বা ক্রাইসিসের সময়গুলোতে জনাব কাদের রোল প্লে করেছেন মনে পড়ে যদ্দূর, এরকম যারা করেছেন প্রত্যেককে কয়েকজনকে কিছু কিছু অংশ করে যদি বলতে দেওয়া হতো, দ্যাট উড হ্যাভ বিন দ্য বেস্ট। বাট স্টিল এটা একটা অসাধারণ কাজ। আল জাজিরার টিমকে আমরা ধন্যবাদ জানাই, জুলকারনাইন সায়েরকে ধন্যবাদ জানাই। আমরা চাই বাংলাদেশেও এই ধরনের কাজ, এই মানের কাজ হবে। করা যাবে না চাইলে তা না, এটা করা সম্ভব। কিন্তু আমাদের আসলে এটাই ফ্রাস্ট্রেশনের জায়গা। আমরা এই ঘটনার পর থেকে প্রায়ই বলছি যে আমাদের প্রচুর ডকুমেন্টারি বানানো উচিত, ফিকশন বানানো উচিত, আমাদের গল্প লেখা উচিত, আমাদের কবিতা লেখা উচিত, আমাদের গান বাঁধা উচিত। সেই অর্থে তেমন কিছু হচ্ছে না। আমরা জুলাইকে যদি চাঙ্গা রাখতে চাই, জুলাইকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য লার্নিং হিসেবে রাখতে চাই, জুলাইকে যদি আমরা আওয়ামী লীগের এই মাফিয়াতন্ত্র ফিরে আসার চেষ্টার ব্যারিয়ার হিসাবে তৈরি করতে চাই, তাহলে এগুলো লাগবে, যত বেশি সম্ভব এগুলো লাগবে।